আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগ আউট ডায়লগ স্ট্রিমিং পার্টনার র্যাবিটল বিডি। বাংলাদেশ অংশ নিতে যাচ্ছে উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে এবং এই ওয়ার্ল্ড কাপটা নিয়ে বাংলাদেশের আসলে অনেক দিন ধরে একটা আশা ভরসা ছিল। আমরা এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা করব এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন পপুলার ক্রিকেট অ্যানালিস্ট এবং ইন্টারন্যাশনাল কমেন্টেটর সৈয়দ আবিদ হোসেন সামি ভাই। সামি ভাই, শোতে আপনাকে আমন্ত্রণ এবং কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং ইটস রিয়েলি নাইস টু লিসেন যে আপনি বলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কমেন্টেটর, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কমেন্ট্রিটা আসলে উইমেন্স সিরিজে আমার এখন পর্যন্ত করা হয়েছে। সো ইন পার্টিকুলার এই সিরিজের জন্য বা উইমেন্স ইন্টারন্যাশনালের জন্য আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট কমেন্টেটর, যদিও ছেলেদের ক্রিকেটে এখনো করা হয় নাই। সো ডেফিনেটলি আমার কাছে মনে হয় ইউ হ্যাভ মেড দ্য রাইট চয়েস আমাকে আমন্ত্রণ জানিয়ে আজকে। না, ইনশাআল্লাহ আমরা আশা করি যে ইন ফিউচারে খুব আর্লি আমরা বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটেও আমরা আপনাকে কমেন্ট্রিতে দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে বাংলাদেশ তাদের স্কোয়াড দিয়েছে এবং কিছু প্র্যাকটিস ম্যাচও বাংলাদেশ কিন্তু খেলেছে এবং এর আগেও কিন্তু ট্রাই সিরিজ একটা খেলতে দেখলাম স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডের সাথে। তো বাংলাদেশের রিসেন্ট যে স্কোয়াডটা, এই স্কোয়াডটা নিয়ে আপনি কতটুকু আশা করেন এই ওয়ার্ল্ড কাপে? আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি যদি একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি, যেহেতু উইমেন্স ইন্টারন্যাশনাল আমি লাস্ট শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ যখন খেললো, সিলেটে টি-20 হয়েছে, ওয়ানডে হয়েছে রাজশাহীতে, আমি 6টা ম্যাচে কমেন্ট্রি করেছি। আমার কাছে সবচেয়ে বড় অবজারভেশনের জায়গাটা বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম নিয়ে, সেটা হচ্ছে পেস বোলারের অভাব। আমাদের লাইন আপে আসলে পেস বোলার নাই, এবং সেটা আপনি নিচের দিকেও যদি চিন্তা করেন ডোমেস্টিক সার্কিটেও আসলে মানসম্মত পেস বোলার নাই। এটা নিয়ে একটা আলাদা পরিকল্পনার জায়গাটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের উইমেন্স উইং এর করার দরকার আছে, এবং সেটা আরো আগে থেকে করা দরকার ছিল। এক মারুফা ছাড়া আর ফারিয়া তৃষ্ণা আছে। ফারিয়া তৃষ্ণা লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার, কিন্তু আপনি অনেক সময় টিমের কম্বিনেশন ওয়াইজ দুই পেস বোলার খেলানোর জায়গাও তৈরি হয় না, যেহেতু দেখা যায় যে কম্বিনেশনটা অনেক বেশি মাত্র স্পিড নির্ভর তৈরি করা হয়ে যায়। সো মারুফার ব্যাপার যেরকম, যে মারুফা যদি কখনো আল্লাহ না করুক ইনজুর্ড হন, তখন হয়তো ফারিয়া তৃষ্ণা তাকে রিপ্লেস করেন। আবার ফারিয়া তৃষ্ণার পেসটা মারুফার মতো নাই। সো মারুফার একটা স্ট্রেংথের জায়গা হচ্ছে মারুফা ইন দ্য ইয়ার অফ দ্য পিচ দুটা মুভমেন্টে খুব ভালো মতো করতে পারেন। পেসটাও রয়েছে উইমেন্স ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে। সবচাইতে বড় ব্যাকলকের জায়গাটা বাংলাদেশের এই লাইন আপটার হচ্ছে পেস বোলার নাই, একেবারেই পেস বোলারের নিচের দিকেও নাই। এটা একটা অনেক বড় বিষয়। দ্বিতীয়ত যে জায়গাটা, সেটা হচ্ছে তাজ নেহারকে আবারও নেওয়া হয়েছে একটা বড় টুর্নামেন্টের আগে। আই এম নট শিওর যে আসলে টিম ম্যানেজমেন্টের ডেফিনেটলি দে মাইট হ্যাভ সাম প্ল্যানস রিগার্ডিং তাজ নেহার, বাট আমি ভিজিবল প্ল্যানটা কি আসলে সেটা এখন পর্যন্ত জানি না। বা তাজ নেহারের যদি সত্যি কথা আমাকে বলেন যে ডোমেস্টিক ক্রিকেটেও পারফরমেন্সের জায়গাটা কিন্তু আসলে খুব বেশি কনভিন্সিং না যে ওয়ার্ল্ড কাপ বা শুধু বড় টিমে এসে বড় টুর্নামেন্টে এসে তিনি ইনক্লুডেড হবেন। ডেফিনেটলি আপনার যদি তাজ নেহারকে নিয়ে এরকম পরিকল্পনা থাকতো বা থাকে, ডেফিনেটলি শি শুড হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য ডোমেস্টিক সিরিজ এগেইনস্ট, যেটা হোম সিরিজ যেটা ছিল শ্রীলঙ্কার এগেইনস্টে, সেটা তো হয় নাই। সেটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে ডেফিনেটলি ব্যাটিং পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি, তাহলে দিলারা এবং জুয়াইরিয়া ফেরদৌস both are exciting batters, এবং if they can survive into the wicket. জুয়াইরিয়া ফেরদৌস আমি তাকে দেখেছি ধানমন্ডি ক্রিকেট একাডেমিতেও একটা সময় তিনি প্র্যাকটিস করতেন, এবং আসলে মাল্টি ডিসিপ্লিনারি ক্রিকেটার। তো জুয়াইরিয়া ফেরদৌস কিন্তু বাংলাদেশ টিমকে হকিতে রিপ্রেজেন্ট করেছেন। জুয়াইরিয়া ফেরদৌস বাংলাদেশকে অ্যাথলেটিক্সের বিভিন্ন সেক্টরে রিপ্রেজেন্ট করেছেন, এবং বাংলাদেশ যেটা বাংলাদেশ গেমসে কিন্তু অনেকগুলো পদকও জুয়াইরিয়া ফেরদৌস পেয়েছেন। সো শি ইজ অল টুগেদার আ স্পোর্টস পারসন। তিনি একজন স্পোর্টস পারসন, হকিটা খুব ভালো খেলেন দেখে, হকি ন্যাশনাল টিমের প্লেয়ার যেহেতু। সো ওই যে লং রেঞ্জে ব্যাটিং করার যে জায়গাটা জুয়াইরিয়া ফেরদৌস খুব ভালো করতে পারেন। সো কিন্তু ক্রিজে বেশিক্ষণ টেকা বা ক্রিজে থাকার যে জায়গাটা, এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে কাজ করার জায়গা আছে। এবং বাংলাদেশ টিমের এখানে একটা বড় প্রবলেমের জায়গাটা যেটা, সেটা আমি লক্ষ্য করেছি আফটার দ্য পাওয়ার প্লে, 6 ওভারের পাওয়ার প্লে যখন রেস্ট্রিকশন শেষ হয়ে যাচ্ছে, এরপরে বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে সার্ভাইভ করতে পারেন। আপনি যদি শ্রীলঙ্কা সিরিজটা লক্ষ্য করে দেখেন, দিলারা জুয়াইরিয়া প্রত্যেকটা ম্যাচে দে মেড আ ব্রিলিয়ান্ট স্টার্ট, প্রত্যেকটা ম্যাচে তারা একটা ভালো স্টার্ট করেছেন। কিন্তু আফটার দ্যাট পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পর ডট বলের প্রেশার বাড়তে থাকে, লং হিটিং বা রেঞ্জ হিটিং করতে গিয়ে ব্যাটসম্যানরা আউট হয়ে যান। শোবানা মোস্তারি কিছুটা রেঞ্জ হিটিং করতে পারেন, স্বর্ণা আক্তার কিছুটা রেঞ্জ হিটিং করতে পারেন, নিগার সুলতানা যদি স্কোয়ার অফ দ্য উইকেট বেটার ভালো খেলেন এবং তিনি ইনিংসটাকে ডিপ নিয়ে যেতে চান। কিন্তু একটা বড় প্রবলেমটা আসলে আমাদের এখানে তৈরি হয়, আমি তো আপনাকে ডিফারেন্সটা বলি, সেটা হচ্ছে আমাদের ব্যাটারদের যেহেতু যেটা হয় যে
রেঞ্জ হিটিং এর ক্যাপাসিটিটা আসলে ন্যাচারালি কম বা উইমেন্স ক্রিকেট এমনিই কম থাকে কম। সাবকন্টিনেন্টের ব্যাটারদের। শ্রীলঙ্কা টিমেরও কিন্তু অ্যাপার্ট ফ্রম চামারি আতাপাতো শ্রীলঙ্কা টিমের রেঞ্জ হিটিংও কম ছিল, কিন্তু শ্রীলঙ্কা টিমের অন্যান্য ব্যাটারদেরকে আমি দেখেছি, ইমেশা দুলানি বলে তাদের একটা প্লেয়ার ছিলেন, হর্ষিতা সামারা বিক্রমা ছিলেন, তাদের প্রত্যেকেরই একটা বিষয় ছিল তারা ইম্প্রোভাইজিং এর দিকে ঝুঁকেছেন অনেক বেশি। সো এটা একটা প্যাটার্ন তারা স্টার্ট করেছেন, যেহেতু উইমেন্স ক্রিকেটারদের এই ক্যাপাসিটিটা একটু কম থাকে রেঞ্জ হিটিং এর। সো দে হ্যাভ ফাউন্ড অ্যান অল্টারনেট ওয়ে, সেটা হচ্ছে ইম্প্রোভাইজিং শট, ফাইন লেগ, ব্যাকওয়ার্ড পয়েন্ট, থার্ড ম্যান। এক্স্যাক্টলি বাংলাদেশের সত্যি কথা বলতে এই জায়গাটাও নাই। সো তারা রেঞ্জ হিটিং করতে গিয়ে বাউন্ডারিতে ধরা খাচ্ছেন, এবং পাওয়ার প্লের পরের সময়টাতে দেখা যাচ্ছে যে আলটিমেটলি হয়তো বা রান বের করে ফেলছেন। আপনি দেখবেন যে প্রত্যেকটা ম্যাচে 6 ওভারে 40, 45 এক উইকেটে, সেখান থেকে হয়তো বা 8 ওভারে তারা 5 উইকেট হারিয়ে ফেলছেন 50 বা 55 রানে। সো দ্যাট হ্যাজ বিন দ্য প্রবলেম, এবং এই কমন প্রবলেমটার জন্যই মনে হয় যে বাংলাদেশ সবচেয়ে বেশি ঢুকেছে। আপনি যদি আমাকে প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করেন, আমার কাছে মনে হয় যে আপনি যখন ওই সমস্ত টিমের সঙ্গে যারা অন দ্য পিচ খুবই স্ট্রং খেলতে যাবেন, বা ওই কন্ডিশনটাতে, ইংলিশ কন্ডিশনটাতেও খেলতে যাবেন, যেখানে কিন্তু আরেকটু চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হবে। আপনার টিমে যেহেতু পেস বোলার নাই, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জের জায়গা, যে এই স্পিনারদেরকে দিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সুলতানা খাতুন আছেন, ওই টাইপের কন্ডিশনে ওভার স্পিন করতে পারবেন খুব ভালো। রাবেয়া খান আছেন, রাবেয়া খানও ওভার স্পিন করতে পারেন। নাহিদা তো আমাদের প্রমিনেন্ট স্পিনারই, কিন্তু সেটাকে আপনি একদম মেইন ফোকাসে ইংল্যান্ডের মাটিতে কতটুকু আসলে সেটা ক্যাপাসিটি অ্যাভেল করা যাবে, আই এম নট রিয়েলি শিওর অ্যাবাউট দ্যাট। সো মারুফার উপর একটা এক্সট্রা লোড পড়বে। আমরা রিসেন্ট টাইমে বাংলাদেশের পারফরমেন্সগুলো দেখছিলাম, যে ট্রায়াল সিরিজ কিংবা হচ্ছে দ্বিপাক্ষিক যে সিরিজগুলো, প্রত্যেকটাতেই বাংলাদেশের কিন্তু ওডিআই হিসেবে কিন্তু বেশ বাজেভাবেই হেরেছে। এবং এবারের ওয়ার্ল্ড কাপের কথা যদি আমরা বলি, এবারের ওয়ার্ল্ড কাপে কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, কিংবা হচ্ছে আপনার পাকিস্তান, ইন্ডিয়া এবং আফ্রিকার সঙ্গে কিন্তু তারা মুখোমুখি হচ্ছে। তো রিসেন্ট যে ওডিআইয়ের যে পারফরমেন্স, এই ওডিআইয়ের পারফরমেন্সের এগেনস্টে আমরা আসলে কতটুকু আশা করতে পারি? কারণ এর আগের ওয়ার্ল্ড কাপগুলোতে যদি আমরা বলি, 2টা টি20 ওয়ার্ল্ড কাপ এবং একটা 50 ওভারের ওয়ার্ল্ড কাপে কিন্তু আসলে গ্রুপ পর্ব থেকে এবং কোনোটাতে একটা ম্যাচ জয় হয়নি, কোনোটাতে হয়তো একটা ম্যাচই জয় করে বাংলাদেশ ব্যাক করেছে। তো আমরা কতটুকু আশা করতে পারি? আচ্ছা, প্রথমত ফরম্যাটটা কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ওডিআই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কিন্তু বেশ কয়েকটা ম্যাচ জিতেছিল। এখন ওডিআইতে ব্যাপারটা হয় কি, খেলাটা তো অনেক বড়, সো ম্যাচের মোমেন্টাম কখনো কখনো এদিক ওদিক শিফট হয়, কিন্তু টি20 ক্রিকেটটাতে কিন্তু আপনাকে একটা মোমেন্টাম ক্যারি করে নিয়ে যেতে হয়, এবং ওয়ান্স ইউ হ্যাভ লস্ট দ্য মোমেন্টাম, দেন দেয়ার আর মিনিমাল চান্সেস টু কাম ব্যাক। এটা একটা প্রবলেমের জায়গা। সো টি20 ফরম্যাটটা আমার কাছে মনে একটু ডিফিকাল্ট বাংলাদেশের এই লাইন আপটার জন্য। ওয়ানডে ফরম্যাট হলে পরে আমি বলতাম হয়তো বা এখানে, যেহেতু ওয়ানডে ফরম্যাটটাতে মারুফা 4 ওভার না 10 ওভার বোলিং করার সুযোগ পাবে, ওয়ানডে ফরম্যাটে নাহিদা 10 ওভার বোলিং করার সুযোগ পাবে। সো এখানে যেহেতু সেই সুযোগটা নাই, বাংলাদেশকে আমি বান্না ভাই আপনাকে বলতে, বাংলাদেশকে ম্যাচ জিততে হলে সেটা বোলারদের উপর বেস করেই ম্যাচ জিততে হবে। কারণ টি20 ক্রিকেট অনুযায়ী ব্যাটিং ক্যাপাসিটি যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে রাজশাহীতে প্রথম ম্যাচটা হারিয়েছিল, কিন্তু টি20 সিরিজে 3 ম্যাচের 3টাই বাংলাদেশ হেরেছে। সো টি20 ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, আমার কাছে মনে হয় যে ইটস রিয়েলি ডিফিকাল্ট। যদিও আপনি মানে বলবেন যে কোয়ালিফায়ারে বাংলাদেশ সবগুলো ম্যাচ জিতেছিল, কিন্তু কোয়ালিফায়ারে বাংলাদেশ যাদের সঙ্গে জিতেছিল তাদের ব্যাপারে তো আপনাকে বুঝতে হবে তারা আসলে কেমন টিম। সো এখানে অ্যাপার্ট ফ্রম দ্য নেদারল্যান্ডস ম্যাচ, ইটস রিয়েলি ডিফিকাল্ট। এমন একটা গ্রুপে বাংলাদেশ পড়েছে, আনফরচুনেটলি ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা একই গ্রুপে আছে। এটা যদি ছেলেদের ক্রিকেট হতো, আমি বলতাম যে এই জায়গা থেকে 3টা ম্যাচ হয়তো বাংলাদেশ যে কোনো কন্ডিশনে বের করতে পারে, কিন্তু মেয়েদের ক্রিকেটে আমাদের টিমটা আসলে এখনো ওইরকম ভাবে গ্রো করে নাই। আবার সেটা টি20 ফরম্যাট, টিমটা আসলে ওইভাবে গ্রো করে নাই। এটা রিয়েলিটিটা আমাদেরকে মেনে নিতে হবে। এখানে আমার মনে হয় যে ফ্রম নাও অন এই উইমেন্স ক্রিকেটের দিকে একটা বাড়তি নজর দেওয়ার সময় এসেছে। ধন্যবাদ সামি ভাই। আমরা আশা করি বাংলাদেশ তাদের যে অ্যাসেট নিয়ে গেছে সেটাকে প্রপার ইউটিলাইজ করে অন্তত অ্যাটলিস্ট কিছু ম্যাচ জিতে এটাকে একটা মেমোরি হিসেবে নিয়ে আসতে পারবে এবং ভালো পারফরমেন্স এখান থেকে অন্তত শুরু করতে পারবে। আই রিয়েলি হোপ যে তারা আমাকে প্রমাণ করুক, আমাকে ভুল প্রমাণ করুক। আমি তো আমার বিশ্লেষণের জায়গা থেকে বললাম, যেহেতু ইন রিসেন্ট টাইমসে এই টিমটার সঙ্গে আমি খুব কাছাকাছি ছিলাম, যেহেতু কমেন্ট্রি করেছি ইন্টারন্যাশনাল ম্যাচে, সো প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি খুব বেশি আশা দেখি না। বাট স্টিল ইন টি20 ক্রিকেট, ইন অ্যান ইন্টারন্যাশনাল গেম, এনিথিং ক্যান হ্যাপেন এনি ডে। অন আ গিভেন ডে হু উইল পারফর্ম ওয়েল, দে উইল জাস্ট গ্র্যাব আপ দ্য ম্যাচ। সো লেটস সি। আমরা আশা করি আমাদের অ্যানালাইসিসও ভুল প্রমাণ করে বাংলাদেশ জিতুক এবং আমরা বাংলাদেশের জয় উদযাপন করতে পারি। দর্শক, এতক্ষণ শুনছিলাম
বাংলাদেশ যে পার্টিসিপেট করছে উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে সেটার অ্যানালাইসিস, এবং আমরা আশা করি বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ এবং বাকি ম্যাচগুলোতেও তারা ভালো পারফর্ম করে একটা ভালো স্মৃতি নিয়ে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপ শেষ করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।